শিমুলতলি নামে এক ছোট রেলওয়ে স্টেশন। জঙ্গল ঘেরা স্টেশনে দিনে মাত্র দুবার ট্রেন যায়। রাত বাড়ার সাথে সাথে জঙ্গল যেন স্টেশনটিকে গিলে খেতে চায়। অয়ন পেশায় একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। জঙ্গলে ছবি তুলতে গিয়ে আজ তার দেরি হয়ে গেছে। স্টেশনে যখন সে পৌঁছালো তখন রাত 11টা। কুয়াশায় চারিদিক ঢাকা। স্টেশনের পুরনো বাতিগুলি থেকে হলুদ আলো ধোঁয়ার মতো বেরোচ্ছে। উফ, অনেক দেরি হয়ে গেল। ট্রেন কখন আসবে কি জানি। স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করে দেখি। স্টেশন মাস্টারের ঘরের দিকে এগিয়ে গেল অয়ন। উঁকি দিয়ে দেখল কেউ নেই। না, স্টেশন মাস্টারও তো নেই। আজ রাতে বোধহয় আর কোনো ট্রেনই আসবে না। এমন সময় স্টেশনের শেষ প্রান্তের বেঞ্চে অয়ন একজনকে বসে থাকতে দেখল। কাছে গিয়ে দেখল একটা মেয়ে বসে আছে। এক্সকিউজ মি, আপনি কি জানেন এখন কোনো ট্রেন আসবে? মেয়েটি ধীরে ধীরে মুখ তুলল। তার গায়ের রং চাঁদের আলোর মতো ফ্যাকাশে। বড় বড় চোখ দুটোতে এক অদ্ভুত বিষাদ। আসবে 12:15 লোকালটা আসবে, তবে ওটা সব স্টেশনে থামে না। বাঁচালেন। আমি তো ভেবেছিলাম আজ রাতে এই জঙ্গলেই থাকতে হবে। আপনার নাম কি? আপনি কি এই এলাকাতেই থাকেন? আমার নাম পূজা। আপনার নাম? আমার নাম অয়ন। আমি একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। আমি অনেক দিন ধরেই এই ট্রেনের অপেক্ষা করছি। আজ বোধহয় আমার অপেক্ষা শেষ হবে। পূজার কথাগুলো কেমন যেন রহস্যময় ঠেকল অয়নের কাছে। অয়ন দেখল পূজার হাতে একটা পুরনো মডেলের হাতঘড়ি, যেটার কাঁটা নড়ছে না। ঠিক রাত 12:15 কুয়াশা চিরে একটা ট্রেনের হুইসেল শোনা গেল। ট্রেনটা যখন থামল তখন মনে হলো একটা বিশাল ছায়া এসে প্ল্যাটফর্মে দাঁড়ালো। অয়নবাবু চলুন, এই ট্রেনটা মিস করলে আর কোনোদিনও ফিরতে পারবেন না। অয়ন বিমোহিত হয়ে পূজার পিছু পিছু একটা কামরায় উঠল। কামরাটা একদম খালি। ভেতরে ঢোকা মাত্র এক অদ্ভুত হিমশীতল বাতাস তাকে স্বাগত জানালো। বাইরে কুয়াশাচ্ছন্ন রাত ট্রেনের জানলার কাছে এক অন্ধকার আয়না তৈরি করেছে। ট্রেন চলতে শুরু করলো, কিন্তু কোনো ঝাঁকুনি নেই, যেন জলের ওপর দিয়ে ভেসে চলেছে। অয়ন জানলার বাইরের দিকে তাকিয়েছিল। হঠাৎ অয়ন দেখল কাঁচের ভিতরে তার নিজের ছায়ার পাশে যে পূজা বসে আছে তার রূপ সম্পূর্ণ আলাদা। কি ভয়ঙ্কর সেই রূপ! অয়ন ভয়ে চিৎকার করতে গিয়েও পারল না। সে দ্রুত পাশে বসা পূজার দিকে তাকালো। দেখল সব স্বাভাবিক। পূজা শান্তভাবে বসে আছে। তার ঠোঁটের কোণে এক ক্রূর হাসি ফুটে উঠেছে। না, সব তো ঠিকই আছে। কিছুক্ষণ আগেও পূজার গা থেকে হালকা রজনীগন্ধা ফুলের গন্ধ আসছিল, কিন্তু ট্রেন যত গভীর জঙ্গলের দিকে এগিয়ে চলেছে গন্ধটা ততই বদলে যেতে লাগলো। অয়নের নাকে এসে লাগলো এক উৎকট গন্ধ, পোড়া মাংস, চামড়া আর কেরোসিনের তেলের তীব্র গন্ধ। পূজা, কিসের এত গন্ধ আসছে? আমার দম বন্ধ হয়ে আসছে।
পূজা ধীরে ধীরে অয়নের দিকে ঘুরল। তার গলার স্বর এখন আর সেই কোমল তরুণীর মতো নেই। মনে হচ্ছে যেন কোনো ভাঙা গ্রামোফোন থেকে ভারী কর্কশ আওয়াজ বেরোচ্ছে। গন্ধটা চিনতে পারছো না অয়ন? এটা আমার স্বপ্নের পোড়া গন্ধ। 10 বছর আগে আজকের রাতেই তো আমি সেজেছিলাম। অয়ন দেখল তার চোখের সামনে পূজার সালোয়ার কামিজের রংটা বদলে ধীরে ধীরে বিয়ের বেনারসি শাড়িতে পরিণত হলো। তাতে লেগে আছে দলা পাকানো রক্ত। এসব এসব আমি কি দেখছি? কে কে তুমি? পূজা তার সিট থেকে উঠে দাঁড়ালো। সে যখন ট্রেনের করিডর দিয়ে অয়নের দিকে এক পা এগিয়ে এলো, তখন নিঃশব্দ কামরায় বেজে উঠল এক করুণ নূপুরের শব্দ। আমার পায়ের দিকে তাকাও অয়ন। আমার নতুন নূপুরটা সুন্দর না? অয়ন কাঁপা কাঁপা চোখে নিচের দিকে তাকালো। সে দেখল পূজার পা দুটো মেঝের ওপর ভাসছে। তার পায়ের উপর নূপুর পরা, কিন্তু সেই পা দুটো মানুষের না। পা দুটো আগুনে পুড়ে কুঁকড়ে গেছে, চামড়া খসে গিয়ে পুরা হাড় বেরিয়ে আছে, আর সেখান থেকে চুঁয়ে চুঁয়ে কালো রক্ত পড়ছে মেঝেতে। এসব কি হচ্ছে? আমাকে কেন ভয় দেখাচ্ছ? কে কে তুমি? পূজা এবার তার ঝলসানো হাতটা অয়নের দিকে বাড়িয়ে দিল। তুমি আমাকে কথা দিয়েছিলে অয়ন, তুমি আমার সাথে থাকবে। আমার খুব শীত করছে, একটু আগুনের উষ্ণতা দেবে না অয়ন? যখন অয়নের হাতটা স্পর্শ করল, অয়নের মনে হলো সে কোনো জ্বলন্ত কয়লায় হাত দিয়েছে। এক তীব্র যন্ত্রণায় সে কুঁকড়ে গেল। এসব কি হচ্ছে? আমাকে কেন ভয় দেখাচ্ছ? কে কে তুমি? অয়ন দেখল পূজার শরীর থেকে এবার ধোঁয়া বেরুচ্ছে, আর তার মুখের চামড়া খসে পড়ছে। সেই বীভৎস মুখটা অয়নের খুব কাছে এগিয়ে এলো। আমাদের যাত্রা এখনো শেষ হয়নি। পূজা বলল, 10 বছর আগে ঠিক এই দিনেই এই ট্রেনটা একটা পাহাড়ের খাদে পড়ে গিয়েছিল, আর পূজা তখন এই কামরাতেই ছিল। মানে কি কি বলছো কি তুমি? দুর্ঘটনায় ট্রেন তো ধ্বংস হওয়ার কথা, আর তার সাথে তুমি? হ্যাঁ, ধ্বংস হয়েছে শরীর, কিন্তু আমার ইচ্ছেগুলো তো ধ্বংস হয়নি অয়ন। আমি আজও খুঁজি কাউকে। আমার একাকিত্ব দূর করার জন্য একজন সঙ্গী খুঁজি। কিন্তু কিন্তু আমি কি করেছি? আমাকে কেন এরকম করছো? আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও দয়া করে। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তুমি জানো অয়ন, 2 দিন পরই আমার বিয়ে ছিল। শখ করে লাল শাড়ি পরে যাচ্ছিলাম, কিন্তু এই কামরায় আগুন লেগে আমার সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গিয়েছিল। দেখো, আমার শাড়িটা এখনো জ্বলছে। হঠাৎ অয়ন দেখল ট্রেনের অন্যান্য সিটে আরও সব ছায়ামূর্তি বসে আছে। কারো মাথা নেই, কারো হাত ভাঙা, কারো চোখ নেই। তারা সবাই অয়নের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভয়ে অয়নের হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও দয়া করে। আমি এখানে থাকতে চাই না। অয়ন আর সহ্য করতে পারল না। তার চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে এলো। শেষ যে দৃশ্যটা সে দেখল তা হলো পূজার জ্বলন্ত চোখ দুটো তার দিকে তাকিয়ে আছে। আর ট্রেনের কামরাটা কোনো অদৃশ্য বলে দাউ দাউ করে জ্বলছে। হঠাৎ এক তীব্র ঝটকা, ট্রেনটা থেমে গেল। অয়ন চোখ খুলে দেখল সে স্টেশনের সেই বেঞ্চেই শুয়ে আছে।
তার মুখের দিকে লণ্ঠন নিয়ে ঝুঁকে আছে স্টেশন মাস্টার। ওঠো খোকা, এখানে কেন শুয়ে আছো? হ্যাঁ কাকা, একটা ট্রেন, একটা মেয়ে, পূজা। আবার সেই পূজা? 10 বছর আগে এই দিনই সেই মেয়ে ট্রেন দুর্ঘটনায় মারা যায়। জানা যায় 2 দিন পরই তার বিয়ে ছিল। তারপর থেকে প্রতি বছর এই দিনে ওই ট্রেনটি আবার এই স্টেশনে আসে। কেউ যদি ভুল করে ওই ট্রেনে চাপে তাহলে সে আর ফিরে না। তোমার ওপর হয়তো দয়া হয়েছে, তাই তোমাকে এখানে রেখে গেছে। অয়ন কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। সে ভাবল সবই হয়তো স্বপ্ন ছিল। কিন্তু যখন সে ক্যামেরার ব্যাগটা কাঁধে নিতে গেল, তখন দেখল তার ব্যাগের চেনে একটা পুরনো রূপোর নূপুর আটকে আছে, আর তার হাত ঘড়িটা ঠিক রাত 12:15 এসে বন্ধ হয়ে গেছে। অয়ন স্টেশনের বাইরে এসে জঙ্গলের দিকে তাকালো। মনে হলো কুয়াশার আড়াল থেকে কেউ একজন হাত নেড়ে তাকে বিদায় জানাচ্ছে। পূজা কি আজও তার সঙ্গীকে খুঁজছে? এই প্রশ্নের উত্তর সেই গহীন অরণ্য আর শিমুলতলি স্টেশনের অন্ধকারেই রয়ে গেছে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।